দর্শক আমন্ত্রণ এটি নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে এবং আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এটি নিউজের এই অনুষ্ঠানটি তরুণদের জন্য তারুণ্যের একটি প্ল্যাটফর্ম এবং এই অনুষ্ঠানে আমরা সেই সব স্বপ্নবাজ তরুণদেরকে আমন্ত্রণ জানাই যারা নানাভাবে তাদের কাজের মধ্য দিয়ে বাংলাদেশকে প্রমোট করছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে আমরা আসলে বাংলাদেশ ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে নানাভাবে নানা মানুষ তাদের নিজেদেরকে স্বাবলম্বী করে তুলছে এবং বলা হচ্ছে যে এই তথ্য প্রযুক্তির ওপর নির্ভর করে আগামী কয়েক বছরের মধ্যে আসলে তথ্য প্রযুক্তির মাধ্যমেই আসলে মানুষ তাদের নিজেকে বেশি স্বাবলম্বী করবে এবং আমাদের বাংলাদেশের একটি মোটা অঙ্কের রেমিটেন্স এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আসবে। আর এই কারণেই আজকে আমরা আমাদের অনুষ্ঠানে একজন ফ্রিল্যান্সার এবং ইউটিউবারকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ নাসিম, তিনি একজন ফ্রিল্যান্সার এবং ইউটিউবার এবং দর্শক আপনারাও চাইলে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে এবং এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত আপনারা আমাদেরকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো যে ফেসবুক আইডিটি রয়েছে সেই আইডিটির মাধ্যমে। নাসিম, আপনাকে স্বাগতম আমাদের এই ইয়াং নাইট অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও, এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো এটিএন নিউজকে, বিকজ আপনারা যে প্রোগ্রামটি করছেন ইয়াং নাইট, এবং এটি দ্বারা অ্যাকচুয়ালি আমরা আসলে আইডলগুলোকে চিনতে পারছি, রাইট? মানে যারা হিডেন সিক্রেটভাবে আছে তাদেরকে আপনারা তুলে ধরছেন, এবং আর কিছু বলার নেই, আপনি স্টার্ট করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে নাসিম, একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে ফ্রিল্যান্সিং, আমরা আসলে মুখে মুখে অনেকেই এই শব্দটার সাথে আসলে পরিচিত যে ফ্রিল্যান্সিং করে, ইউটিউবিং করে, আসলে অনেকেই কিন্তু এই ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নেই। তা আপনার কাছ থেকে আসলে একটু জানতে চাইবো যে ফ্রিল্যান্সিংটা কি? আচ্ছা, এটা যদি সংজ্ঞায়িত করতে চাই, লাইক সংজ্ঞা বইয়ের ভাষায় যেভাবে বলা হয় যে ফ্রিল্যান্সিং বলতে আগে যেটা বোঝানো হতো যে কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেকশন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করে দেওয়া, তো এটা দিয়ে কিন্তু ফুল একটা কনসেপ্ট আসে না। ঠিক সেই কারণে এখন সহজ ভাষায় যদি বলি তাহলে বলতে হবে এভাবে যে আমরা সচরাচর যে কাজগুলো করে থাকি অফিস আদালতে গিয়ে, ঠিক ওই কাজগুলোই একজন একটা রুমে বসে এখন পাশের রুমে যদি কারোর জন্য করে দেয়, ঠিক ইট ক্যান বি ফ্রিল্যান্সিং। এখন সেটা টাকার বিনিময়ে হোক আর ফ্রি হোক, তাহলে যদি পাশের রুমে করা যায় সেই কাজটি, ওই কাজটি একটি অন্য দেশের জন্য করা যাবে, রাইট? এবং দ্যাটস ইট, এটাকে ফ্রিল্যান্সিং বলা হচ্ছে। অর্থাৎ থ্রু ইন্টারনেট কাজটি করছি আমি, তাকে ফ্রিল্যান্সিং বলে। আচ্ছা, এরপরে আসছে অ্যাকচুয়ালি আমরা কি কাজ করছি। আচ্ছা, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং করে আসলে কি কি ধরনের কাজ করা যায়? ওকে, ফ্রিল্যান্সিং করে আমি তো প্রথমে বললাম যে আমরা সচরাচর অফিস আদালতে কী কাজগুলো করছি। ধরেন একটা ব্যাংকার কি কাজ করে, বা অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট করে একটা অফিসে। আবার ধরেন যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি কাজ করে, সফটওয়্যার তৈরি করে, রাইট? আবার ধরেন যে একজন কল সেন্টারে যে বসে আছে, কাস্টমার সাপোর্ট ম্যানেজার, সে কিন্তু কল রিসিভ করে, ওয়ান টু ওয়ানে কল দেয় আমরা অনেক সময়, এবং দেখি যে কথা বলে স্যার করে। ঠিক এরকম অনেকগুলো সার্ভিস রয়েছে যেগুলো ডিজিটালাইজড, অনলাইনের সাথে সম্পর্কিত। ঠিক এই কাজগুলো, অর্থাৎ কম্পিউটারের মধ্যে যত রকম কাজ করা যায়, ঠিক তত রকম কাজগুলো দিয়ে আমরা বাংলাদেশেও যে কোনো একটা কোম্পানিতে জব করতে পারি, অথবা ওই স্কিলটা কাজে লেগে আমরা ইউএস, আমেরিকা বা ইউরোপিয়ান যে কোনো কোম্পানি বা অন্য দেশের কোনো একটা সিঙ্গেল পার্সনের সাথেও সেম কাজটি করতে পারি। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে আমাদের একটা স্টুডিও আছে যে কিনা ছবি তৈরি করে প্রিন্টিং করে দেয়, 150 টাকা হয়তো বা A4 সাইজের একটা ছবি দেয়, এবং সে প্রিন্টিং করে হাতে দিয়ে দেয়। এখন তাকে যদি ইউএস থেকে একজন বলে যে তুমি এই ছবিটা তৈরি করে প্রিন্টিং করবা, আমি তুললাম আমার ক্যামেরায়, তুমি প্রিন্টিং করার আগে আমাকে ক্লিন করে শুধু মেইল করবা, আমি তোমাকে এখান থেকে $100 সেন্ড করবো তোমার ব্যাংকে, তোমার ব্যাংক অ্যাড্রেস দাও। সো এই যে এটি হয়ে গেল ফ্রিল্যান্সিং, ঠিক আছে? ঠিক সেম ভাবে আমরা যে বিকাশ ইউজ করছি, বা এখানে এটিএন এর অ্যাপ আছে, রাইট? এবং অনেকগুলো অ্যাপ্লিকেশন আমরা ইউজ করছি মোবাইল ফোনে, এবং সেম কাজটি আমাদেরকে ভাবতে হবে যে এই কাজগুলো কেউ না কেউ করে, এবং এই কাজগুলোই ধরেন বাংলাদেশের কেউ করছে, ইন্ডিয়ান কেউ করছে, পাকিস্তান কেউ করছে, এবং সেইভাবেও অন্যান্য দেশের মানুষগুলো করে কি এই দেশ থেকে কাজটি করিয়ে ইমেলের মাধ্যমে হোক বা অন্য কোনো ওয়ে ইউজ করে নিয়ে তাদেরকে পেমেন্টটা ব্যাংকে করছে। দ্যাটস ইট, এইভাবে। আচ্ছা, যে কোনো আপনি আসলে কবে থেকে ফ্রিল্যান্সিং শুরু করলেন? আচ্ছা,
আমার শুরুটা অনেক ছোট থেকেই প্রায় আমি যখন ক্লাস 9-এ থাকি ঠিক ক্লাস 9-এ থাকা অবস্থায়? Yes. বাহ! যখন ক্লাস 9-এ থাকি ঠিক তখন থেকেই এগুলোর অর্থাৎ প্রতি আপনি অনেক আগে থেকে আসলে এটার ফিউচারটা যে এত ব্রাইট এটা বুঝতে পেরেছেন। না তখন আসলে বুঝতে পারি নাই। আচ্ছা, এমনি হাতে করি Yes, কাজ হাতে করি কাজ শুরু আচ্ছা, করেছি। গল্পটা একটু শুনি। জাস্ট শুনেছিলাম যে ফ্রিল্যান্সিং করে আর্নিং করা যায়। আচ্ছা। ঠিক আমি ছোটবেলা থেকে আমি কিন্তু ক্লাস 3-তে যখন ছিলাম ঠিক তখন মোবাইল ইউজ করছি। আপনি তো দিনাজপুরের ছেলে। ওকে, হ্যাঁ, দিনাজপুরের ছেলে। তো আমি যখন ক্লাস 3-তে থাকি ঠিক তখন আমার বাসায় একটা ফোন আসে নোকিয়ার। আপনারা তো জানেন যে ওই সেই প্রায় 2002 বা 5 কি টাইপের একটা সময় ছিল। সেই সময়টাতে মনে করেন যে নোকিয়ার একটা ফোন ছিল, ওটা আমি বাবার ফোন খুব নাড়াচাড়া করতাম এবং এমন অবস্থা ছিল যে এলাকার কারো ফোন সমস্যা হলে আমার বাসায় দুধ দিত, নাসমের কাছে ঠিক করতে হবে। তো এরকম ছিল সিচুয়েশনটা। তো তারপরে তখন ওই ফোন ইউজ করার পরে আমি যখন ক্লাস 5-এ উঠি 4-এ উঠি দেন আমার একটা পার্সোনাল ফোনও হয়ে যায়। আমার জেদ কিন্তু একটু বেশি আর কি। সো দেন যখন ফোন কিনে দেয় তখন তো আর অ্যান্ড্রয়েড ছিল না, জাভা ছিল এবং ওগুলোতে ঘাটাঘাটি প্রচুর করতাম। গেমের প্রতি আগে অনেক আকৃষ্ট ছিলাম। তো এরকম করতে করতে যখন আমি ক্লাস 8-9-এ উঠি ঠিক তখন 8-এর পরীক্ষা দেওয়ার পরে আমার কম্পিউটার শেখার একটা টাইম চলে আসে যে আমি তো এখন 8 পরীক্ষা দিলাম জেএসসি, এরপর আমি এখন 2-3 মাস সময় পাচ্ছি। সো আমি এটাতে কম্পিউটার শিখতে পারি এই টাইমটা কাজে লাগিয়ে, ঘুরে না বেরিয়ে, ঠিক আছে। দেন কম্পিউটার শিখতে যখন যাই তো ওখানে দেখি যে এক ভাই বলে যে অনলাইনে আর্নিং করা যায়। তো যখনই মাথায় আসলো আর্নিং করা যায় দেন আমি গুগলকে জিজ্ঞেস করলাম। অ্যাকচুয়ালি আমার টিচার গুগল ছিল, আচ্ছা। যে হাউ টু আর্ন মানি অনলাইন, এন্ড গুগল আমাকে অনেকগুলো রিসোর্স দিল, ঠিক আছে। পকেট মানি চাই, ইভেন মজার করে যদি বলি যে আমার সেভ করার যে মানি থাকবে সেই টাকাটাও ছিল না, সত্য কথা বলতে। তো তখন এবং ওই বয়সটাতে আমার কেন জানি ফিল হতো যে কেন যে বাবার কাছে আমি চাইতে যাব, এই চাওয়াটাও কিন্তু আর আসতো না আর কি। আমি জানি না অন্যদের কেমন লাগে, বাট আমার কাছে এটা খুব ছোট ছোট মনে হতো। তো ঠিক তখন ভাবলাম যে নিজের খরচটা অন্তত কিভাবে চালানো যায়, যেহেতু অনলাইন থেকে কিছু করা যায়, দেখি এটাতে কি আছে। দেন গুগল রিসার্চ করা, গুগলকেই জিজ্ঞেস করলাম যে কীভাবে আর্নিং করা যায়। এবার গুগল আমাকে অ্যান্সার করলো যে এই কাজগুলো করতে পারো, লাইক গ্রাফিক্সের ডিজাইন করতে পারো, ওয়েবের ডিজাইন করতে পারো, বা তুমি মার্কেটিংয়ের কাজ করতে পারো, এরকম অনেকগুলো লিস্ট পেলাম। এবার আবার ওখানে আবার জিজ্ঞেস করি যে কোন কাজগুলো বেস্ট, কোন কাজগুলোতে ফিউচার আছে। আবার ওখান থেকে দেন আমাকে দেখানো হলো গ্রাফিক্স, ওয়েব অথবা মার্কেটিংয়ে চলে যেতে পারি। আবার আমি দেখলাম যেখানে হাই ডিমান্ডেবল প্রাইস কোন কাজগুলোতে পাওয়া যায়, টাকা টাকা তো সবাই করে। আচ্ছা। তো দেন দেখলাম যে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে কাজগুলো এগুলোতে প্রচুর পেমেন্ট দেওয়া হয়, ঠিক আছে। দেন আমার তো এই টেকনিক্যাল জিনিসের প্রতি খুব ইন্টারেস্ট এবং এই কারণে আমি ভাবলাম কি ঠিক আছে আমি ওয়েব ডিজাইনিং শিখবো। এবং ওইটা আসলে এই ইনকামের জন্য শেখা ছিল না, সেটা এমন ছিল যে আমার একটা ওয়েবসাইট থাকবে, তো আমি যখন স্কুলে যাব ঠিক তখন আমি বন্ধুদেরকে দেখাবো যে দেখ আমার ওয়েবসাইট আছে। তো এই টাইপের চিন্তা ভাবনা ছিল এবং এই ফোন থেকেই কিছু কিছু ওয়েবসাইট থেকে অপরচুনিটি দিত ওয়েবসাইট করার জন্য, ওটা করলাম। দেন পরে জানলাম যে এই কাজগুলো যদি আমি বাইরের কারোর জন্য করে দিই তাহলে তখন পেমেন্ট পাওয়া যাবে। ঠিক এইভাবে স্টার্টটা করার পরে এখন একটু খুলে বলি আপনাকে। আমার বাবা কিন্তু ছিলেন আর্মির একজন সদস্য, আর্মিতে জব করেছেন এবং উনি 85 রিটায়ার করেছেন, ঠিক আছে। আর আমি তাকে হারিয়েছি প্রায় 2016-এ, এখন বড় ছেলে বলা যায় আর কি। তো আমার বাবা ওই 19 শতকের ছিলেন বলে উনি কিন্তু বুঝতেন না যে আসলে ফ্রিল্যান্সিং কি জিনিস, এটা সেটা। তো আমি তো জানি যে অ্যাকচুয়ালি আর্নিং করা যায় এবং এখনও বর্তমানে অনেক ফ্যামিলি আছে যারা জানে না যে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশন। তো তখন তাকে যখন বোঝাতে যাই যে এটার জন্য তো অবশ্যই ল্যাপটপ লাগবে, তো আমি যখন তাকে বোঝাতে গেলাম যে বাবা আমি ল্যাপটপ কিনবো, আমি এই কাজগুলো করব, তো উনি বলে যে এগুলো কাজ, এগুলো ভুয়া, এগুলো করা যায় না, হ্যান তেন। আর ওই টাইমটাতে ক্লাস 9-এর একটা স্টুডেন্টকে যদি ফোন হাতে দেওয়া যায় তাহলে এখনও আমাদের এরিয়ায় মানে সোশ্যাল ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, যে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো ওইরকম মাইন্ডসেট বাসায়ও ছিল। তো ওই টাইমটাতে তখন হয় কি আমাকে আসলে ল্যাপটপ কিনে দেওয়া হবে না, বলা হয়েছে যে তুমি এসএসসি পাস করবা ঠিক তখন ল্যাপটপ দেবা। তো এরকম করতে করতে আসলে বাসায় রাগারাগি হয়ই, তো বুঝেন কিছু না পেলে একটু রাগ অভিমান করতেই হয় বাবার সাথে, এবং এটা হয়েই যায়, ঠিক আছে। তো তখন আমি অভিমান, ইভেন আমি বাসা থেকে বেশ করে পালিয়েও গিয়েছি আমার। হ্যাঁ, হয়তোবা আমার দুলাভাই দেখছে এই ভিডিওটা এখন। তো আমার দুলাভাই আমাকে অনেক সাপোর্ট করে, উনি বিজিবিতে আছেন। তো এইভাবে আসলে উনি সাপোর্ট দেওয়ার পরে দেন উনি বলে বাবাকে যে আচ্ছা আপনি একটু কিনে দেন, দেখা যাক, যদি না হয় আমি আপনাকে টাকাটা পে করব, এরকম সাপোর্ট মানে রিস্ক নিয়ে দেন বাবাকে রাজি করানো হয়। ঠিক তারপরে তখন ল্যাপটপ যখন কিনে দেয়, কিনে দেওয়ার পরে দেন এই কাজগুলোর বিষয়ে রিসার্চ করলাম কীভাবে করা যায়। ল্যাপটপ হাতে, এখন তো সব কিছুই আমার দুনিয়াটা হাতে হয়ে গেল। ঠিক ওই টাইমটাতে আমার মাইন্ডসেটটা অ্যাকচুয়ালি আলাদা দিকে জানি, লাইক একটা ল্যাপটপ হাতে পেলাম বা একটা স্মার্টফোন এখন যদি কিনে দেওয়া হয় একটা স্টুডেন্টকে, সে হয়তোবা যাবে প্রেম করতে যাবে, নয়তোবা ওটা নিয়ে গান শুনবে, নয়তোবা ফেসবুকে করবে, অনেক টাইম স্পেন্ড করবে। কিন্তু ওই সময়টাতে এই চিন্তা আমার আসে নাই।
তাই আমি ভাবছি যে এটা থেকে দেখি এর মধ্যে কি আছে, আমি লাস্ট পর্যন্ত যাব। ঠিক ওইভাবে চেষ্টা করতে 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 আজকে প্রায় 8টা বছর আজকে আপনাদের এই টিভির পর্দায়। আচ্ছা, বাহ, খুব মজার একটা গল্প। তো আমি একটু জানতে চাইবো যে আসলে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর কি অবস্থা এবং এর সম্ভাবনাটা কতটুকু? ওকে, বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর অবস্থা, আমি যখন স্টার্ট করি ঠিক তখন ফ্রিল্যান্সিং এর অবস্থাটা আসলে খুব একটা ভালো ছিল না বলতে বলা যায়। কেন? তখন খুব অল্প গুটি কিছু ফ্রিল্যান্সাররা ছিল এবং তাদেরগুলো দেখে দেখে কিন্তু আমরা শুনেছি। আমি এখন অবশ্যই রাসেল ভাইয়ের কথা বলবো, রাসেল আহমেদ, এবং তিনি অ্যাকচুয়ালি স্টার্টিংটা করে, মানে এটার উদ্ভাবনটা বেশি করে আমার মতে। আমি তাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি, লাইক এই টাইপের প্রোগ্রাম আমি তার দেখেছিলাম যে রাসেল একটা ছেলে এবং সে ফ্রিল্যান্সিং করছে, ভালো আর্নিং করছে, তার বাসা হচ্ছে কুষ্টিয়া ভেড়ামারাতে। ঠিক ওইগুলো দেখে আমি ইন্সপায়ার্ড ছিলাম। এবং এখন ওই টাইমটাতে ভালো কোনো কন্টেন্ট ছিল না যে কার কাছ থেকে শিখবো, ট্রেনিং সেন্টার ছিল না, এবং ইভেন আমি যে কারো কাছে হাতে কলমে শিখে নেবো সেটা ছিল না। ইভেন ওই টাইমটা যখন ট্রেনিং সেন্টার থাকে না বা কেউ গাইডলাইন হিসেবে লোক থাকে না, সেই টাইমটা তো আপনি মনে করেন যে কাজও করার জন্য লোক পাচ্ছি না, আমি বাইরের কোম্পানিতেও কাজ করতে পারবো না। ঠিক তখন কিন্তু ধরেন যে কাজের লোক কম ছিল, বাট এখন কিন্তু অনেক বেশি। এবং ওই টাইমটাতে বাংলাদেশ আর্নিংয়ের দিক দিয়ে প্রায় 10 বা 12 নম্বরে ছিল, ঠিক আছে, কাজের দিক দিয়ে 7-8 নম্বরে ছিল এরকম। কিন্তু আজকে বাংলাদেশ রাইট, আমাদের এই যে গত 17 সালের আপডেটে আমরা দেখেছি যে বাংলাদেশ ওয়ার্ল্ডের দ্বিতীয় পজিশনে আছে ফ্রিল্যান্সিং এবং উপার্জনের উপর দিয়ে। সো এটা ওয়ান অফ দ্য কি বলবো গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ আওয়ার কান্ট্রি। এখানে থেকে চিন্তা করুন যে পাকিস্তান ছিল, পাকিস্তানকে ক্রস করে আমরা চলে এসেছি 2য় নম্বরে পজিশনে, এবং নাম্বার 1 আছে ইন্ডিয়া। আর ইন্ডিয়ার কথা চিন্তা করলে তো বলাই যায় ইঞ্জিনিয়ারের রাজস্ব। সো ওখান থেকে হয়তো বা ওয়ান ডে আমরা সেটাও ক্রস করতে পারি, বিকজ আমাদের কাজের কোয়ালিটি অনেক ভালো। সো আমাদের দেশ এখন 2য় পর্যায়ে আছে ওয়ার্ল্ডের, ইউএস ইউরোপিয়ান কোনো কোম্পানি মানে কান্ট্রি নেই। সো এই ক্ষেত্রে এটাতে আমি খুব আশাবাদী। আরেকটা হচ্ছে যদি আমরা স্কিলফুল ওয়ার্কার তৈরি করতে পারি তাহলে এটা আসলে অনেক দূর এগিয়ে যেতে পারে, সম্ভাবনা অনেক ভালো। আর আরেকটা দিক উল্লেখ করে দিচ্ছি, অনেকেই ভাবে যে যত দিন যাচ্ছে ওয়ার্কার বাড়ছে, এই ফ্রিল্যান্সিং কি কখনো স্টপ হয়ে যাবে কিনা, এই কোশ্চেনটা অনেকেই করতে পারে। তো এটার জন্য ছোট্ট একটা কনসেপ্ট, আমরা আগে কিন্তু দেখেন যে হাল চাষ করেছি না, তো ওই সময় তো পিটাই হাল চাষ করছে, কিন্তু এখন তো হ্যারো চালাই, তাহলে ওই মানুষগুলো কি করে খাচ্ছে? ট্রাক্টর দিয়ে করছে, তাহলে ওই মানুষগুলো কি মারা গেছে? ওরা আলটিমেটলি কিছু একটা করছে, ট্রাক্টরটার দেখাশোনা করছে, রাইট? সো মানে দিন যাচ্ছে, দেশ আপডেট হচ্ছে, এবং সাথে কি হচ্ছে, কাজের চাহিদা বাড়ছে, প্লাস আমার স্কিলটাও কিন্তু আপডেট করতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। সো ফ্রিল্যান্সিং এর কোনো এন্ডিং নাই, এটা থাকবেই। আচ্ছা, আমাদের সঙ্গে একজন দর্শক আছে, আমরা দর্শকের ফোনটি নিয়ে তারপর আসছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, আমি এইচএস মান্নান, নরসিংদী থেকে বলছিলাম। জি মান্নান, আপনার প্রশ্নটি করবেন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশে বর্তমানে যে ফ্রিল্যান্সাররা কাজ করতেছে, জি হ্যাঁ, তাদের ফিউচারটা কেমন? জি মান্নান, আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা নাসিম দিয়েছেন কিছুক্ষণ আগে, যে আসলে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আসলে এর সম্ভাবনা এবং ফিউচারটা খুবই ব্রাইট, এবং সে কারণে তার কিছু পরামর্শ নিশ্চয়ই আছে। তার স্যাটিসফ্যাকশনের জন্য আমি আরেকটু খুলে বলছি। আপনাকে ধন্যবাদ কলটি করেছেন। আপনাকে বলছি যে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য যে কোশ্চেনটি করেছেন যে ভবিষ্যৎটা কীরকম, এটা আসলে এন্ডলেস বলা যায়। বিকজ আপনি চিন্তা করেন যে আজকে যত দিন যাচ্ছে, যোগাযোগ যত বাড়ছে, কাজের চাহিদাও কিন্তু তত বাড়বে। বিকজ একটা ওয়ার্কারকে কল সেন্টারে যখন আমরা একটা কাজ করতে যাব, লাইক ধরেন যে সাপোজ একটা কল সেন্টার কাস্টমার সাপোর্ট ম্যানেজার হিসেবে সে কাজ করছে ওই দেশে, আমেরিকার মধ্যে। আমি যেটা করেছি, ঠিক আছে, প্রিভিয়াস 6 মান্থস আগে আমি যে কাজটা করেছি, সো ওকে পার আওয়ার $30 পেমেন্ট করা হয়, রাইট? এবং সে কি কিছু করে না, সে করে কি একটা রুমের মধ্যে বসে একটা সফটওয়্যার আছে, কানে হেডফোন দিয়ে কথা বলছে। এবং সেখানে যদি ওই কোম্পানির মালিককে বলা হয় যে কাজ করুন, এই সেট আপটা আপনি বাংলাদেশে করুন এবং ইংলিশ স্পিকিং করা এরকম একটা মানুষ আমি বসিয়ে দিচ্ছি, আপনি মাত্র $5 পেমেন্ট করবেন, সে কি করবে কিনা? সো অনলি আমরা ইউএসকে চিন্তা করে দেখি, কতগুলো স্টেটস, এবং যদি পুরো ওয়ার্ল্ডটাকে চিন্তা করি তাহলে দেখেন কতগুলো কান্ট্রি, এবং কতগুলো কান্ট্রির ইনবাউন্ড আউটবাউন্ড কল আসবে। সো জাস্ট একটা সেক্টর এন্ড একটা স্কিলের কথা বললাম, এখানে যদি আরো অনেকগুলো স্কিল থাকে, ওয়েব গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, এসইও, 3D অ্যানিমেশন, আর্কিটেকচার থেকে শুরু করে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, অনেকগুলো আছে সব ধরনের। সো যোগাযোগ যত আপডেট হচ্ছে, ডিজিটালাইজ হচ্ছে, ঠিক তত ফ্রিল্যান্সিং এর চাহিদা বাড়ছে, আর মানুষ অবশ্যই আউটসোর্স করবে, মানে অল্প মূল্যে শ্রমিক নেওয়ার জন্য।
মানে নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আচ্ছা, আমরা নাসিমের কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে আসলে এই যে ফ্রিল্যান্সিং আপনারা করছেন, আপনি প্রায় 8 বছরের বেশি Yes. সময় ধরে ফ্রিল্যান্সিং করছেন, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা বা কোনো ধরনের কোনো অন্তরায় আছে কিনা? আচ্ছা, এই ফ্রিল্যান্সিং এর বাধা, বাধা বলতে হ্যাঁ আগে কিছু বাধা ছিল। যেমন প্রথমত যদি নতুনদের ক্ষেত্রে বলি বাধাটা কেমন, 18 ইয়ার্সের নিচে যদি হয় তাহলে যেটা হবে ফ্রিল্যান্সিং সে করতে পারবে, কিন্তু ইন ফিউচার তাকে যেটা করা হয় কোম্পানি তাকে আটকে দিতে পারে যে তোমার বয়স কত, 18 ইয়ার্স ওল্ড যদি না হয় তখন তারা করে কি ভেরিফিকেশনের জন্য অবশ্যই একটা আইডি কার্ড সাবমিট করতে বলে। যে প্রবলেমটা আমি পড়েছি, এটা তো অনেকে পড়ে এবং আমার ইউটিউবে অনেক কমেন্টস পাওয়া যায়, তো এটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি তখন করতাম কি, আমার বাবার বা মায়ের নামে অ্যাকাউন্ট করে ফেলতাম, ঠিক আছে, ওদের কোম্পানির ওয়েবসাইটে, অ্যান্ড দেন ওদের আইডি কার্ড সাবমিট করতাম। সো পরিচয় থাকতো আমার বাবা মায়ের, বাট কাজ করতাম আমি। এটা হলো একটা বাধা। এবং দ্বিতীয়ত যখন আমি পেমেন্টটা নিতে যাই, এই বাধাটা কখন পড়েছি জানেন? যখন আমি পেমেন্ট, আমার সব ঠিক আছে, আমি $1000 আমি আর্নিং করে ফেলেছি, তাদের কোম্পানির অ্যাকাউন্টে আছে, এবার আমাকে ব্যাংক ট্রানজ্যাকশন দিতে হবে। তো ঠিক যখন আমি ব্যাংকে যাচ্ছি, ঠিক তখন আমাকে বলা হচ্ছে যে আপনি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারেন, আপনি একজন স্টুডেন্ট, এখন ইন্টারমিডিয়েট পড়ছি বা এসএসসি শেষ করেছি। দেন আমি বললাম যে স্টুডেন্ট অ্যাকাউন্টে লিমিট করতে বলো, যে আপনি খুব বেশি হয়তো বা 20,000 বা 30-50,000 টাকা অ্যাড করতে পারবেন। তখন আমি ঘাবড়ে গেলাম, তাহলে আমি কি করতে পারি? দেন আমাকে করতে হলো কি, ওই কোম্পানির অ্যাকাউন্টকে চেঞ্জ করতে হলো, বাবার নামে করতে হলো, এবং ব্যাংকের অ্যাকাউন্টও বাবার নামে করতে হলো, ঠিক আছে? ঠিক সেইভাবে পেমেন্টটা করতেছে। এটা হচ্ছে একটা। আর আমরা এখন 18 ইয়ার্স পার করার পরে এখন তো নিজস্ব সব কিছু হয়ে গেছে। এখন যে প্রবলেমগুলো সেটা হচ্ছে পেমেন্ট নিয়ে। মানে পেমেন্ট নিয়ে অনেক কথা বলা হয়েছে অলরেডি, এবং তারপরেও আমি একটু এটাকে এক্সটেন্ড করি। যেমন আমাদের এখন যদি freelancer.com আমরা চিনি, ফ্রিল্যান্সিং যারা করে তারা অবশ্যই জানে, এবং upwork.com, সেটা অডেক্স ছিল, অনেকগুলো ওয়েবসাইট আছে এখন। এই সবগুলো ওয়েবসাইট থেকে বাংলাদেশের সকল ব্যাংকে পেমেন্ট আসে না, এটা হলো একটা প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে ওই যে ওয়েবসাইটগুলোতে যে পেমেন্ট মেথডগুলো, গেটওয়েগুলো ইউজ করা হয়, এই গেটওয়েগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশে অনেকগুলোই সাপোর্টেড না, ঠিক আছে? রাইট, গত এই যে আমাদের ভোটের পরে 1 মাস ধরে একটা প্রবলেম চলছিল বাংলাদেশ ব্যাংকের সাথে, কি জানি একটা কনফ্লিক্ট ছিল, এই কারণে freelancer.com থেকে কোনো পেমেন্ট আসতো না। আমি এটা নিয়ে একটা ইউটিউব আপডেটও দিয়েছিলাম। একটা মাস ধরে অনেক ফ্রিল্যান্সার, অনেকে আমার কমেন্ট করেছে, ভাই আমরা $5,000 আটকে গেছে, আসতেছে না, ঠিক আছে, 10,000 এরকম। সো এই ঝামেলাগুলো হচ্ছে। এইটার জন্য সবাই বলে যে পেপাল, এবং অনেকেই পেপাল নিয়ে মাতামাতি সবসময়। আসলে পেপালটা আসলে আমরা সবাই এক্সপেক্ট করি, কিন্তু এটা যদি রিসার্চ করে দেখি আমাদের এই কান্ট্রির যে ইকোনমিক সিস্টেমটা আর ইয়াং জেনারেশনকে যদি আমি চিন্তা করে দেখি, তাহলে মনে হয় যে পেপালটা দেশে আনলে আমাদের জন্য বেটার হবে, কিন্তু একটু আবার ডাউন করবে কারা? যারা আসলে এটাকে বোঝে না, ইউজ করতে জানে না। লাইক এখন কিন্তু দেখেন যে Bet365 সবাই চিনেন, যেখানে জুয়ার আড্ডা, এটা আমি অবশ্যই নিষেধ করব সবাইকে না খেলতে। এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে তারা ডলার স্পেন্ড করছে এবং ডলার স্পেন্ড করে জুয়া খেলছে অনলাইনে, যেটা আমাদের ক্রিকেট বেট করতো এখন আশেপাশে ছেলেপেলেরা সামনাসামনি, ওটা এখন অনলাইনে করে শুরু করে সব ধরনের বেট রাতে এখন একা একা করছে, কিন্তু অনেক টাকা নষ্ট করছে। তো এই জিনিসটা এখন কিন্তু ওরা কি করবে, পেপাল অ্যাক্সেস পেলে বাংলাদেশ থেকে পেপালে টাকা ঢুকাবে, এবার দেন 10,000 20,000 টাকা, 1 লাখ 5 লাখ টাকা পর্যন্ত কি করবে, স্পেন্ড করবে, জুয়া হারবে, টাকা চলে গেল ইউএস, টাকা চলে গেল ডেনমার্ক, টাকা চলে গেল সুইডেন, বাংলাদেশের টাকা বাইরে হয়ে যাচ্ছে। বাট আমি যদি ভালো ওয়েতে এটাকে ইউজ করি, হ্যাঁ আমরা এটা করতে পারি, পেপাল আসছে, আমরা জাস্ট মানি রিসিভিং এখানে ইউজ করতে পারি, নট ফর সেন্ডিং। এই মাইন্ডসেটটা কয়জনের হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা পেপাল নিয়ে একটু চিন্তিত আছি। সো পেমেন্টগুলো আমাদের আসলে ঠিক মতো আসছে না। আমাদেরকে গতবারে বলা হয়েছিল যে পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে আপনারা অনেক বাধার সম্মুখীন হচ্ছি। সো গতবার বলা হয় যে পেপাল দিচ্ছি, এবং পেপাল দেওয়ার কথা বলা হওয়ার পরে আমরা দেখলাম যে পেপাল নয়, এখানে একটা জুম সার্ভিসের থ্রুতে পেপাল দিয়ে বাংলাদেশের টাকা আসবে। এবং তারপরে আবারও জানতে পারলাম যে জুম না, শুধুমাত্র বাংলাদেশের জন্য পেমেন্ট আসবে ইউএসএ থেকে। শুধু যদি ওই ক্লায়েন্টটা আমার সুইডেন থেকে হয় বা অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রি থেকে হয়, সে কিন্তু আর জুম ইউজ করতে পারতেছে না। এই প্রবলেম আমি অনেকবার পড়েছি, এবং তখন আমি যেটা করি এখন, এই ঝামেলা পোকানোর জন্য আমি করছি কি, আমি ক্লায়েন্টকে বলে দিচ্ছি আপনি আমাকে ওয়েস্টার্ন ইউনিয়নে পেমেন্ট করবেন, আমি 5 মিনিটস আমি টাকাটা নিয়ে নেব। কিন্তু অনেকেই এটা করতে পারে না, বিকজ তাদের সাথে নিজস্ব ক্লায়েন্টের কোনো সম্পর্ক থাকে না। তারা কিন্তু ওই বাইরের বাইরের যে একটা থ্রু আছে, লাইক আপনার ওয়েবসাইট টু ব্যাংক ট্রানজ্যাকশন, এরকম। আচ্ছা, এবার আপনার কাছে তাহলে যদি আমি বলি যে একজন নতুন ফ্রিল্যান্সার যে আসলে আপনার দ্বারা ইন্সপায়ার হবে বা
কেউ শুরু করতে চায় সে আসলে কিভাবে কাজটা শুরু করবে, কি বলবে? ওয়াও, দ্যাটস অ্যামেজিং কোয়েশ্চেন। নতুন ফ্রিল্যান্সার জন্য এর জন্য অবশ্যই কিছু জিনিস আমি এখানে অ্যাড করব, আমার লাইফের সাথে যায় কথাগুলো বললে হয়তো বা অনেকেই বুঝে যাবেন এবং স্ট্রাগলটা কি ছিল এটা বুঝবে। তো এখানে আসলে নতুন বলতে অনেকে জিজ্ঞেস করে যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগবে কি লাগবে না, ঠিক আছে? সো এখানে শিক্ষার মানটার প্রয়োজন নাই, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নাই, বিকজ আদার্স যে কান্ট্রিগুলো আছে এরা চিন্তা করে কোনটা, হোয়াট ইউ হ্যাভ ইনসাইড ইন ব্রেইন, আপনার ব্রেনে কি আছে এটা চিন্তা করে। লাইক আপনি যদি সার্টিফিকেট দিয়ে জব নিতে যান তাহলে কি হয় এটা, যে আপনাকে হয়তো বা অ্যাপ্লাই করতে দিবে, আপনাকে ইন্টারভিউ করতে দিবে, ইন্টারভিউ হলো, ধরেন যে দুইজন চাকরি করতে গেছে, একটা হচ্ছে ঢাকা ভার্সিটি, একটা ন্যাশনাল, আমি কিন্তু অলরেডি ন্যাশনালে পড়ি, বি গ্রেড একজন স্টুডেন্ট, ঠিক আছে? তো এখন দুজনে গেছে, কাকে আগে টানবে? ঢাকা ভার্সিটি অবশ্যই, বাট ধরে নিলাম কথার কথা যে একটা বি গ্রেড স্টুডেন্ট, তার মাথায় অনেক ব্রেন আছে, আর ঢাকা ভার্সিটি যেটা ওর মুখস্থ বিদ্যায় গেছে। এবার দেখেন যে কোম্পানিতে যখন ওই লোকটি গেল জব করতেছে, ঢাকা ভার্সিটি স্টুডেন্টটা, তো ওর সার্টিফিকেটের জন্য সে টিকে গেল, কিন্তু এবার দেখেন সার্টিফিকেটটা আলমারিতে কিন্তু আছে, ফিল্ডে কাজ করবে মানুষটা, এবং তার মাথায় যদি কিছু না থাকে তাহলে কিন্তু ওর কোম্পানির কোনো উন্নতি হলো না। Right. ঠিক সেই কনসেপ্টটাই কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করে ইউনাইটেড স্টেটস। এখন এখানে গুগল, ফেসবুক, ইয়াহু থেকে শুরু করে যতগুলো কোম্পানি আছে তারা এই কাজটি করে, যে সে কোন ব্যাকগ্রাউন্ডে দেখার বিষয় না, সে কি জানে, দ্যাটস উই নিড। এবং এটার কারণে কি করছে তারা, অনলাইনে যখন ওরা কাজ দেওয়ার জন্য আসে, সো ক্লিয়ারলি বলে দিচ্ছি এখানে কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রাখবে না, বাট আমি যেহেতু কাজ করবো একজন ইউনাইটেড স্টেটসের মানুষের সাথে বা অন্য মানুষের সাথে, আমার ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইন্টারন্যাশনাল হওয়া উচিত, রাইট? অন্তত ইংলিশে ইংলিশ ছাড়া স্কিল কোনো উপায় নেই, অবশ্যই ইংলিশে কথা বলতে হবে। এটা একটা পার্ট গেল যারা নতুনরা চাচ্ছেন, যারা নতুন ইংলিশ মনে করেন যে মোটামুটি জানেন, মোটামুটি দিয়ে কোনো কাজ হবে না, বিকজ টাইম ইজ মানি, এটা বলে ইউনাইটেড স্টেটসের পিপলরা, ইউরোপিয়ান থেকে বলে। সো আমি যদি ভাঙা ভাঙা ইংলিশ বলি, লাইক আপনি আমার সাথে কথা বলছেন, আমি যদি এখন একটা অন্য একটা আঞ্চলিক ভাষা ইউজ করি, আমাদের দিনাজপুরের ভাষা, তাহলে কিন্তু আপনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করবেন না, এবং এই সেশনটা অনেক এড়িয়ে যায়, অনেকটা দূরে চলে যাবে। তো ওই জন্য ওরা বলে কি, ভালো ইংলিশ যারা জানে তাদেরকে অপরচুনিটি বেশি দেওয়া হয়, ঠিক আছে? সো প্রথমত আমাদেরকে অবশ্যই ইংলিশটা ভালো জানতে হবে, অ্যান্ড দ্বিতীয়ত আমাদেরকে অবশ্যই যে কাজটি করব সেই কাজটি ভালো জানতে হবে, কাজটা সম্পর্কে একটা ধারণা। ইয়েস। এখন এখানেই প্রশ্নটা আসে, আমি আচ্ছা, কোন কাজটা আমরা শিখবো? আসছি, আমাদের আসলে একটি সময় হলো বিরতিতে যাবার, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ, এটি নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে, এবং আমরা কথা বলছি একজন তরুণ ফ্রিল্যান্সার এবং ইউটিউবারের সঙ্গে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে এই ফ্রিল্যান্সিং এবং ইউটিউবিংয়ের হারটা অনেক গুণে বেড়ে গেছে, এবং কিভাবে আসলে ফ্রিল্যান্সিং করা যায় বা ইউটিউবিং করা যায় সে বিষয়ে আজকে আমরা কথা বলছি। এবং আপনারাও চাইলে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে। আমরা কথা বলছি নাসিমের সঙ্গে। নাসিম, আপনি বলছিলেন যে ফ্রিল্যান্সিংয়ের জন্য আসলে কি কি করণীয় একজন ইয়েস, হ্যাঁ, আমি প্রথমত ইংলিশ তো বলে দিয়েছিলাম, এবং কাজের স্কিলটা লাগবে। সো এখানে আসলে কোন কাজটি সিলেক্ট করব, এই কোশ্চেনটা সবার মাথায় চলে আসে, যে কোনটা আসলে করা যায়, আবার কোনটাতে টাকা বেশি, এরকম অনেক চিন্তা থাকে। আমার মতে যে কাজটি ভালো লাগে, এখানে গ্রাফিক্স ডিজাইন করতে পারে কেউ, কেউ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে পারে, কেউ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারে, আবার কেউ ধরেন ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে পারে, ঠিক আছে? আবার কেউ কল সেন্টার সাপোর্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারে যদি তার ইংলিশ ভালো থাকে। আর যদি কারো ইন্টারনেট রিসার্চের উপরে ভালো স্কিল থাকে তাহলে সে একজন ডেটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে কাজ করতে পারে, মানে অ্যাডমিন সাপোর্ট, যে কাজগুলো আমরা দিয়ে থাকি। সো অনেক টাইপের কাজ আছে এখানে। যদি আমরা freelancer.com-এ ঢুকে একটু রিসার্চ করি যে আসলে তারা কতগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করছে, এবং যে কোনো একটা স্কিল গেইন করার পর আমি স্টার্ট করতে পারি, ঠিক আছে? তো আমি হয়তোবা এখানে একটা জাস্ট বলে দিচ্ছি, আমি নিজে একজন প্রোগ্রামার, যেহেতু একজন ওয়েব বেস সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সো সেখানে আমি জাস্ট ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা রিকমেন্ড করতে পারি। এটা অনেক ভালো একটা দিক আছে, ঠিক, আর ফিউচার আছে, ব্রাইট ফিউচার আছে, করতে পারে। এটা করলে হবে কি, কেউ চাইলে হয়তো ফ্রিল্যান্সিং করলো আর না করলো, সে চাইলে বাংলাদেশের অনেক প্রাইভেট কোম্পানি আছে সেগুলোতে গিয়ে একটা হ্যান্ডসাম স্যালারিতে জব করতে পারে, অথবা সে যদি আরো ভালো ডিজাইনার প্রোগ্রামার হতে পারে, সে কিন্তু ইউনাইটেড স্টেটস বা অন্য কোনো কান্ট্রিতে গিয়ে একটা ভালো হ্যান্ডসাম স্যালারি পাবে, ঠিক আছে? সো ইটস আপ টু দ্য পারসন হু ইজ ডুইং দ্য জব।
আচ্ছা, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন। যে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো নাসিম, আমি হাফিজ বলছি। ও মাই গড, হাসিব ভাই ফোন দিয়ে দিয়েছে। জি ভাই, তো আপনার নাম বলেছেন, প্রশ্নটি করবেন। নাসিম, আমি আপনার মাধ্যমে একটু জানতে চাই যে বাংলাদেশে ফ্রিল্যান্সারদের জন্য এমন কোনো পেমেন্ট সিস্টেম কি আছে যেটা বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য সহায়ক হতে পারে? জি, অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, হাসিব ভাই থ্যাংক ইউ আপনাকে। উনি জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশের জন্য এমন কোনো পেমেন্ট সিস্টেম আছে কিনা ফ্রিল্যান্সারদের জন্য, যেটা আমরা অলরেডি ডিসকাশন করে ফেলেছি। সেটার জন্য অবশ্যই আছে। বাংলাদেশে কিছুদিন আগে একটি মাস্টার কার্ড লঞ্চ করা হয়েছে। এটা আসলে গত ফেব্রুয়ারিতে মেবি লঞ্চ করা হয়েছিল, এবং নতুনভাবে আরও একটা ইনোভেশন প্রোগ্রাম করেছে স্বাধীন মাস্টার কার্ড নামে। এবং এই স্বাধীন মাস্টার কার্ড ব্যাংক এশিয়া থ্রু হয়ে আসছে, এবং এই স্বাধীন মাস্টার কার্ড অ্যাকচুয়ালি একটা ইনোগ্রেশন প্রোগ্রাম করেছে, কোলাবোরেশন করে ফেলেছে। পেওনিয়ার একটা মাস্টার কার্ড আছে যেটা আমরা ইউজ করি ওয়ার্ল্ড ওয়াইড, ফ্রিল্যান্সাররা করে। শুরু থেকে আমরা করে আসছি এটা, কিন্তু প্রায় 2011-12 থেকে করে আসছি, এবং সেই তখন থেকে ওইটা থেকে পেমেন্ট নেই, এবং বাংলাদেশে যে কোনো বুথে আমরা ইনসার্ট করে টাকা বাংলাদেশি টাকায় বের করে নিই। তো ওইটা আসলে আবার যখন ব্যাংক উইথড্র দিতাম তো অনেক টাইম লেগে যেত। এইটাকে ফিক্স করে ব্যাংক এশিয়ার স্বাধীন মাস্টার কার্ড কী করেছে, ওই ট্রানজেকশনটা রিয়েল টাইমে করেছে। তো ফ্রিল্যান্সারদের জন্য ব্যাংক এশিয়ার যে স্বাধীন মাস্টার কার্ডটি আছে, এটা কিন্তু আবার একটা অনেকটা হেল্পফুল হয়ে উঠেছে। মানে আমি এখন ট্রানজেকশন করলাম, আমি 2-3-4 ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাচ্ছি। সো এটা একটা অনেক ভালো একটা জিনিস। বাহ, আচ্ছা, আর আরেকটা ভিন্ন প্রসঙ্গে আমরা একটু যাই। আপনি তো ইউটিউবিং করেন বেশ কিছুদিন ধরে। Yeah, হ্যাঁ। আপনার ইউটিউবিং এর আসলে কন্টেন্ট গুলো কি ধরনের কন্টেন্টের উপর আপনি ইউটিউবিং করেন? আচ্ছা দেখেন, ইউটিউবিং আমি যখন স্টার্ট করি হচ্ছে 12 সাল, এবং আজকে প্রায় 6-7-8 বছরের মতো। তো চাইলে ওই সময়টাতে ইউটিউবে আসা যেত। তো আমি একটু কেমন ছিলাম, আমি এক টাইপের সেলফিশ টাইপের ছিলাম, যে আমি একা আর্নিং করতেছি, আমি একাই খাবো, কি দরকার, ঠিক আছে। তো আলটিমেটলি আমি যখন আসলে বাবাকে হারালাম, ঠিক তখন আমার মনে হলো যে আচ্ছা, আমি তো আর্নিং করছি, আমি তো ফ্যামিলি লিড করছি, আমার মা ভালো আছে, ভাই ভালো আছে, সবাই ভালো আছে, এই সিচুয়েশনে তো অনেকে থাকতে পারে, ঠিক আছে। যখন আমি জিনিসটা বুঝেছি যে আসলে বাবা নামের বটগাছটা যে ছায়াটা থাকে, এটা যে চলে যাওয়ার পরে কি যে হয়, এটা আসলে যে ওই পজিশনটা থাকে ঠিক সেই কিন্তু বুঝবে, এছাড়া বোঝানো যাবে না। আর তারপর যদি কেউ ফিলিংটা নিতে চান, তাহলে কাজ করবেন, বাবাকে 7 দিনের জন্য ট্যুরে পাঠিয়ে দিবেন, অ্যান্ড দেন বলবেন যে ফ্যামিলিটা আমি চালাবো। তখনই বোঝা যাবে যে আমি কি এবং আমার কি আমার পরিচয়। এটা আমি সবসময় বলে থাকি। তো এই টাইমটাতে আমার 17 সালের পরে 18 সালের পরে আমি হারিয়েছি 16 সালে। এখন 1.5 বছর পরে 2 বছর পরে 18 সালের শুরুর দিকে মনে হলো যে না, আমি আমার এই যে কষ্টটা ফিল করি, এরকম যেন আর কেউ না ফিল করে, ঠিক আছে। এবার আমি আমার এই বিদ্যাটাকে বিলাবো, যেন অন্তত একটা সংসারের জন্য এরকম ছেলের মানে কষ্ট না থাকে, নিজে স্বাবলম্বী হয়ে অন্তত Yes. তার পরিবারটাকে আসলে চালাতে পারে। তো ঠিক সেই চিন্তাটা মাথায় আসার পরেই আমি ভাবলাম যে না, আমি কিছু তাহলে শেখাই এখন। সো ইউটিউবিংয়ে অনেকে আসে ইনকামের জন্য, অনেকে আসে আবার মানুষকে হেল্প করার জন্য, লাইক আমাদের আইমন সাদিক করছে, সবাইকে মোটিভেট করছে। সাদমান সাদিক আছে, কিছুদিন আগে ও আসছিল ইয়াং নাইটে, আমরা সবাই মোটামুটি পরিচিত। তো আমারও ইচ্ছাটা এরকমই ছিল যে নোট ফর আর্নিং। আমার যদি প্রথম দিকের ভিডিওগুলোকে ফলো করে থাকে, তাহলে দেখবে যে আমার কোনো ক্যামেরাও ছিল না, সেট আপ, আমি জাস্ট সিম্পলি আসতাম লাইভে এবং গাইডলাইন দিয়ে চলে যেতাম। তো হুট করে দেখি যে মানুষ আমার কথাগুলো নিচ্ছে, হ্যাঁ, ভালো লাগছে তাদের। ঠিক তখন আমি ভাবলাম তাহলে আরও কিছু দেওয়া দরকার। দেন আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করে যাই, এবং ফ্রিল্যান্সিং বিষয়ে আসলে ফ্রিল্যান্সার কী জিনিস এবং কীভাবে টাইম স্পেন্ড করতে হবে, কোথায় কী শিখতে হবে, A to Z গাইডলাইনগুলো আমি দিয়ে গেছি, এবং অলরেডি প্রায় 550-এর উপরে ভিডিও আপলোড করেছি, এবং পার ভিডিও 30 মিনিটস 20 মিনিটস এরকম কতগুলো কথা বলতে হয়েছে। ওকে, না, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন। ওকে, যে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমার নাম মেহেদী হাসান মুন্না। জি জি, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটি হলো, আমি একজন গ্রাফিক ডিজাইনার, এখন আমার বয়স এখনো 18 হয়নি। আমি গেছে বছর যাবত কোর্স করা শুরু করছি, এখন 18 হয়নি দিকে জন্য আমার freelancer.com সাইটে বিভিন্ন এবং অন্যান্য সাইটে ভেরিফিকেশন নিয়ে প্রবলেম। এখন এই ক্ষেত্রে তার কাছে কিছু কোশ্চেন আছে আর কি। ওকে, এটা নিয়ে আর কি কোশ্চেন। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি ইতিমধ্যে বিষয়টা করে ফেলেছি, যে বিষয়টা আমি পড়েছিলাম। আচ্ছা, তার জন্য আরেকটু বলে দিচ্ছি, আপনার যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার যদি 18 ইয়ার্স পূর্ণ না হয়, তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটিকে অবশ্যই আপনার বাবা বা মায়ের নামে করবেন, এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট তার নামে খুলে দুইটাকে সেট আপ করবেন। অবশ্যই আপনার ট্রানজ্যাকশনাল যে উইথড্র মেথড,
লাইক আপনি যেখানে পেমেন্টটা নিচ্ছেন ব্যাংকে, সেই ব্যাংক অ্যাকাউন্টের নেম এবং আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের নেম ম্যাচিং হতে হবে। ইটস নট অ্যাবাউট দ্য ইউজার নেম। যে ইউজার নেমটা থাকে সেটা আপনার হতে পারে, বাট সেটিংসের ভিতরে গিয়ে যেই নামগুলো অ্যাড্রেসগুলো থাকে সেগুলো অবশ্যই আপনার বাবার নামের সাথে ম্যাচিং করে থাকবে, যেমনটি ব্যাংকে আছে। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। আচ্ছা, জি, আরেকটু যেই বিষয়টা আপনি বলছিলেন সেটা যদি শেষ করতেন। কোন বিষয়টা? আপনি বলছিলেন যে কন্টেন্টের বিষয়টা, যে আপনি হচ্ছে A to Z okay, বিভিন্ন sure. জিনিস তো- শেয়ার করতে থাকেন। হ্যাঁ, শেয়ার করে গেলাম এবং মানুষ সেটাকে নিতে থাকলো, ঠিক এভাবেই চলছে। এবং এখন আমার ইউটিউবে যদি কেউ যায় এবং গিয়ে ফ্রিল্যান্সার নাসিম একটু মার্কেটিং করে নিলাম, যদি কেউ যায় তাহলে হবে কি সেখান থেকে টোটালটা কনসেপ্ট পাবে যে কিভাবে শুরু থেকে শেষ করা যায়। লাইক আমি একটু বলে দিচ্ছি আপনাকে, যেমন আমি যখন আমার বাবাকে হারিয়েছি ঠিক তখন আমার ইন্টারমিডিয়েট কেবল শেষ হয়েছে, আমি কিন্তু ভার্সিটিতে পড়তে পারিনি, ঠিক আছে, আমার ফ্যামিলিটাও কিন্তু অনেক ডাউন। এক্ষেত্রে ওই সময়টাতে একটা ইন্টারমিডিয়েটের পড়া ছেলে কি করতে পারে, আপনার মতে কি হতে পারে? সে হয়তো বা ওই সার্টিফিকেট নিয়ে একটা জবে যাবে এবং সেই জবটা খুব একটা ভালো হবে না, আই থিঙ্ক, আমার মনে হয় না আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই সময়টাতে যদি আমি আসলে ফ্রিল্যান্সিং না করতাম তাহলে হয়তো বা আমাকে আজকে এই পর্দার সামনে আসতে হতো না, যেতে হতো কোনো কোম্পানিতে, হয়তো খুব ছোট একটা রোলে চাকরি করতে দিত, হয়তো 10-15 হাজার টাকা বেতন পেতাম আমি, কারণ বাবা তো অনেক বড় টাকা নেই যেগুলোতে আমরা চাকরি নিতে পারি। আমরা একটা বিষয় একটু জানতে চাই, কারণ আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে Okay. চলে আসছি। আসলে সেটি হচ্ছে যে ইউটিউবিং এর ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা নিষেধ আছে কিনা, যে এই কন্টেন্ট বা এই বিষয়টা ব্যবহার করা যাবে বা এই বিষয়টা ব্যবহার করা যাবে না, এরকম কিছু আছে কিনা? এটা তো অনেকটাই বিশাল একটা জিনিস, মানে বাধা নিষেধ তো অনেকগুলোই আছে। আমি একটা প্ল্যাটফর্মে গিয়ে আমি যা তা করতে পারি না, আমি এখানে আসে কিন্তু যা তা করতে পারবো না, ঠিক আছে, একটা রুলস মেনটেন করতে হবে আমাকে। সো ইউটিউবের মধ্যে যে গাইডলাইনগুলো আছে, কমিউনিটি স্ট্রাইক অনেকেই মানে খেয়ে ফেলে আর কি, কমিউনিটিতে অনেক প্রবলেম করে ফেলে, লাইক ওদের যে রুলসগুলো আছে একটু ব্রেক করলে ঝামেলা করে। তো এখানে সব থেকে বড় যে রুলসটা হচ্ছে সেটি হচ্ছে যে একজনের কন্টেন্ট কপি করে আরেকজন ভিডিও তৈরি করা। আমি একটা কথা বলেছি এবং সেই কথাটার কিছু অংশ কেটে আরেকটা ভিডিও তৈরি করছি, এবং এটি নিয়ে অনেক ঝামেলা হওয়ার পরে ইউটিউব অনলি 30% কন্টেন্ট কপি করার একটা রাইট দিয়েছে, এবং এটিও মেবি 2019-এর মধ্যে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো করা যাবে না। অ্যান্ড দেন কোনো ভালগারিটি কন্টেন্ট আপলোড করা যাবে না, এগুলো আমাদের দেশও বলে এবং ইউটিউবও বলে, ঠিক আছে। আপনারা চেক করে দেখতে পারেন, এই টাইপের ভিডিও দিলেই আপলোড দিলেই কিন্তু ব্যান্ড খাবে। এবং এগুলো আপলোড করলে কি হবে, চ্যানেলে স্ট্রাইক চলে আসবে, চ্যানেল বন্ধ হয়ে যাবে, এই বা বিধিনিষেধগুলো আছে। আর আরেকটা হচ্ছে যে ইউটিউবে আসলে যদি নিজের স্কিলগুলোকে শো করিয়ে বা কাউকে কোনো কিছু শেখানোর জন্য স্টার্ট করি বা পাবলিক ফিগার হয়ে যায়, সেখানে মানুষকে কোনো কিছু বলতে গেলে অবশ্যই শালীনভাবে বলতে হবে। এখানে এটার জন্য দেশও একটা স্টেপ নিতে পারে কিংবা ইউটিউব নিজেও একটা স্টেপ নিতে পারে। অনেক ধন্যবাদ নাসিম আপনাকে। দর্শক, আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে, ভিন্ন কোনো বিষয় নিয়ে কথা বলবো আমরা, অন্য কোনো স্বপ্নবাজ তরুণদের চোখে বাংলাদেশকে দেখার চেষ্টা করব, এবং আমরাও চাই এভাবে ফ্রিল্যান্সিং বা ইউটিউবিংয়ের মাধ্যমে বাংলাদেশের যে তরুণ সমাজ রয়েছে তারা তাদের নিজেদেরকে স্বাবলম্বী করবে এবং তারা তাদের পরিবারকে আসলে উপার্জনক্ষম একজন ব্যক্তি হিসেবে তাদের পরিবারের দায়িত্ব নিতে শিখবে। সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠানে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভরাত্রি। থাকুন এটিএন নিউজের সঙ্গে।